ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। তানভীর সোহেল আছে আপনাদের সঙ্গে। দর্শক, বিপিএল চলছে, কিন্তু প্রায় শোনা যাচ্ছে খেলোয়াড়দের টাকা দিচ্ছেন না কোনো মালিক, আর এ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে মালিকদের দ্বন্দ্ব চলছেই। আজও এমন একটি ঘটনা ঘটেছে, এ নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ক্রীড়া সাংবাদিক শুভ নারায়ণ চৌধুরী। শুভ, কিছুদিন আগেই আমরা শুনলাম চট্টগ্রামের একটি ঘটনা, আজকে আবার রাজশাহীর খেলা নিয়েও এমন একটি সমস্যা তৈরি হয়েছে। কি হয়েছে আজকে যেটা হচ্ছে দুর্বার রাজশাহী, কিন্তু এর আগে যখন চিটাং পর্বটা হচ্ছিল তখনও কিন্তু দুর্বার রাজশাহী নিয়ে একটা নিউজ এসেছিল যে দুর্বার রাজশাহী যে দেশি যে প্লেয়াররা তারা অনেকেই টাকা পাননি, তখন দেশি প্লেয়াররা একদিন প্র্যাকটিস বয়কট করলেন। যদিও মালিক পক্ষ টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে প্লেয়াররা বয়কট করেনি, সেটা অন্য কারণে প্র্যাকটিস হয়নি বা এরকম কিছু, টিম হোটেলে সবাই পৌঁছায়নি তাই হয়নি, এটা আনুষ্ঠানিক ব্যাখ্যা হিসেবে বলা হয়েছিল। বাট অ্যাকচুয়াল রিজনটা যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে যে দেশি প্লেয়ার যারা, তাদের বেতন দেওয়া হয়নি তখন, সে কারণে তারা প্র্যাকটিস বয়কট করেছিলেন। তারপর দেশি প্লেয়ারদের কিছু টাকা দেওয়া হলো, তারা খেলেছেন। আজকে যেটা হলো, আজকে বিদেশি প্লেয়ারদের নিয়ে সমস্যাটা হলো, যেটা হচ্ছে যে বিদেশি বিপিএলে কিন্তু নিয়ম অনুযায়ী আপনি যদি একেবারে বাই দ্য রুল বুক যান, সেক্ষেত্রে হচ্ছে টুর্নামেন্টের আগেই প্লেয়ারদের 50% বেতন দিয়ে দেওয়ার কথা, খেলা চলাকালে 25%, খেলা শেষে 25%। তো এখন পর্যন্ত ক্রিকইনফো যেটা বলছে যে বিদেশি প্লেয়ারদের তার মানে হচ্ছে এখন 75% পেয়ে যাওয়ার কথা, কিন্তু বিদেশি প্লেয়াররা নাকি এখন পর্যন্ত 25% পেয়েছেন। তো বিদেশি প্লেয়ারদের এই যে টাকার যে ইয়েটা, সেটা নিয়েই তাদের একটা বিরক্তি ছিল বা খুব ছিল দুর্বার রাজশাহীর ক্ষেত্রে। এবং প্লাস আজকে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে দুর্বার রাজশাহী, কিন্তু যেটা আমরা জেনেছি নিউজে এসেছে সেটা হচ্ছে দুর্বার রাজশাহী চিটাং পর্বে তাদের যে হোটেল, সেটার বিল দেওয়ার ক্ষেত্রে একটু দেরি হয়েছিল বা দেওয়া হয়নি ঠিক মতো, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আজকে আবার তারা এখানে ঢাকায় তারা প্রথমে যে হোটেলে উঠেছিল সেটা চেঞ্জ করে আজকে আবার হোটেল চেঞ্জ করেছে তারা আজকে। এরপর সব কিছু মিলিয়ে প্লেয়াররা হয়তো একটু কিছুটা ফ্র্যাঞ্চাইজি মালিক এবং সব কিছু পেশাদারত্ব নিয়ে একটু ক্ষুব্ধ ছিলেন। তারপরে তাদের এই ডিসিশন যে প্লেয়াররা খেলবে না, বিদেশি ছাড়াই তারপর আজকে রাশিয়া নেমে গেল। যদিও নিয়ম অনুযায়ী বিদেশি ছাড়া নামতে পারার কথা। আজকে হচ্ছে দেশিরা কোনো আন্দোলনে যাচ্ছে, ওই অর্থে বয়কট করেনি, আজকে মূলত বয়কট করেছে বিদেশি খেলোয়াড়। হ্যাঁ, ইন্টারেস্টিং এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আজকে সকাল থেকেই কিন্তু এরকম একটা নিউজ ছিল যে দুর্বার রাশিয়া টিম চেঞ্জ করেছে, বিদেশি প্লেয়ারদের এরকম একটু ঢাক গুড় ছিল। এর মধ্যে যেটা হচ্ছে বিকেলে দুর্বার রাশিয়ার যে কিছুদিন আগে পর্যন্ত যিনি ক্যাপ্টেন ছিলেন এনামূলক বিজয়, তিনি ফেসবুকে একটা ছবি শেয়ার করেছেন যেখানে সবার হাতে একটা খাম দেখা যাচ্ছে, সবাই তিনি সম্ভবত ক্যাপশনটা যদি আমি ভুল না করে থাকি এরকম ছিল যে অল ইজ ওয়েল। কিন্তু তখন ধারণা ছিল আচ্ছা সব প্রবলেম মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু এখন যখন আমরা হাইন্ডসাইডে দেখছি যে বিদেশি প্লেয়াররা নেই, তখন ছবিটা দেখলে আপনি দেখবেন যে ওইখানে কোনো বিদেশি প্লেয়ার নেই। যে ছবিটা উনি ফেসবুকে দিয়েছেন যাদের হাতে খাম সবই হচ্ছে দেশি প্লেয়ার। তো এরপর হচ্ছে এখন বিদেশি প্লেয়াররা আর খেলছে না আজকের ম্যাচে। যদি যেটা বলছিলাম যে নিয়ম অনুযায়ী কিন্তু বিদেশি প্লেয়ার ছাড়া নামতে পারার কথা না, কিন্তু আজকে সেটা হলো আর কি। তো আপনি যেটা বললেন যে নিয়ম অনুযায়ী অন্তত 2জন বিদেশি প্লেয়ার টিমে থাকতেই হবে, 4জন পর্যন্ত রাখা যায়। তো এটা যে তারা খেলছে না এবং বিপিএল এর নিয়মটা লঙ্ঘন হলো, তো রাজশাহীকে কি তাহলে এক্সট্রা সুবিধা দেওয়া হলো না? যেখানে তারা তো 11 জন প্লেয়ার নিয়ে নামছে, দেশীয় 11 জন নিয়ে নামছে, তাহলে বিদেশিদের না থাকলে সেটি লঙ্ঘন করে এই এক্সট্রা সুবিধা দেওয়াটা আসলে কতটা যৌক্তিক? আচ্ছা, এটা যৌক্তিক কিনা সেটা বিতর্ক হতে পারে। যেটা হচ্ছে যে বিসিবি একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, তারা সেটা বলেছে যে বিপিএল এর কমিটির পক্ষ থেকে তাদেরকে আজকের ম্যাচের জন্য একটা স্পেশাল কনসিডারেশনে, যেহেতু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সব ঘটনা সেটা ঘটেছে হচ্ছে ম্যাচের 1-2 ঘন্টার মধ্যে, ম্যাচের আগে 1-2 ঘন্টার মধ্যে, এই কারণে সব কিছু নিয়ে প্রিপেয়ার করার মতো সিচুয়েশন ছিল না। এবং ম্যাচের ঠিক এত আগে এত ক্লোজ সময়ে এসে এত কিছু হওয়ার কারণে তখন ম্যাচটা হওয়ার জন্য আজকের জন্য এই স্পেশাল পারমিশনটা দেওয়া হয়েছে। কিন্তু যেটা বলা হচ্ছে বিসিবির বাইলজে আছে যে 2জন বিদেশি প্লেয়ার অ্যাটলিস্ট থাকতে হবে। এবং যেটা হচ্ছে মাঠে একটা পর্যায়ে দেখা যাচ্ছিল বিসিবি রাজশাহীর যে 2জন কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ইজাজ আহমেদ এবং তার অ্যাসিস্ট্যান্ট, তারাও মাঠে দৌড়াদৌড়ি করছেন। তখন প্রেস বক্সে এটা নিয়ে একটু হচ্ছিল, তাহলে কি তারা বিদেশি প্লেয়ার যেহেতু খেলাতে পারছে না, তারা কি কোচ 2জন নামিয়ে দেবে, এরকম নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল আর কি। আলটিমেটলি তাদেরকে শুধু দেশি প্লেয়ার নিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। সেটা বিসিবির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এটা শুধুমাত্র আজকের ম্যাচের জন্য স্পেশাল কনসিডারেশন। এবং বিসিবির পরিচালক যিনি ইফতেখার আহমেদ মিঠু, উনি পরে সংবাদ মাধ্যমকে বলেছেন যে বিপিএলের এই জিনিসগুলো তো অনেকদিন ধরেই হচ্ছে, টুর্নামেন্টের শুরু থেকে এই জিনিসটা হচ্ছে যে প্লেয়াররা বেতন পাচ্ছেন না, প্লেয়ারদের কি হবে না হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। চট্টগ্রাম পর্বে এটা হলো, তারপরে এটা
প্লাস এদিকে চট্টগ্রাম কিংসেরও আমরা 2 দিন আগে দেখলাম যে চট্টগ্রাম কিংসের মালিক তিনি পারভেজ হোসেন ইমন জাতীয় দলের প্লেয়ার, তার ব্যাপারে বলেন যে আমার টাকা কি গাছে ধরে কিনা, তিনি স্যাটিসফাইড হলেই তাকে ওই প্রশ্নটা যদি আমরা আসি যে এদিকে রাজশাহীর মালিক শফিকুর রহমান সাহেব, এদিকে আপনি যেটা বলছিলেন যে এই ধরনের আর্থিক যে টানাপোড়েন যে দলগুলোর মধ্যে, তার মধ্যে কিন্তু চট্টগ্রাম কিংসের মধ্যে সেটা ছিল চিটাগং এবং সেখানে বেশ আপত্তিকর কথাবার্তা তো ওইখানে হচ্ছে। তো সেই ঘটনার পর আরেকবার এরকম ঘটনা ঘটলো, তাহলে বিসিবি কি করছে? বিসিবি কি এটা এই কোশ্চেনে কিন্তু বিপিএল এর শুরু থেকে আসছে, কারণ দেখুন আয়োজক তো বিসিবি, হ্যাঁ আয়োজক তো বিসিবি, এবং সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী কিন্তু টুর্নামেন্টের আগেই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির বিপিএলকে ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা, কিন্তু আমরা টুর্নামেন্টের আগে জানতে পারলাম যে ফরচুন বরিশাল ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দেয়নি। ব্যাংক গ্যারান্টি দেওয়া মানে হচ্ছে আপনার প্লেয়ারদের বেতন নিয়ে আপনাকে আর বিসিবিকে অ্যাটলিস্ট চিন্তা করতে হচ্ছে, সেটা হয়নি। তারপর আমরা জানতে পারলাম যে এখানে তো চুক্তিটা 3টা পক্ষের হয়, বিপিএল এর গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি এবং প্লেয়ার, 3টা পক্ষের মধ্যে। এখানে পরে জানতে পারলাম যে টুর্নামেন্ট এই জানুয়ারিতে এসে মাঝপথে এসেও আমরা জানতে পারলাম যে প্লেয়ারদের সব কিছু মৌখিকভাবেই চলছে, কোনো চুক্তি তখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজির কাছে যায়নি, যেটা দাবি করা হচ্ছিল। সেই কারণে প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট, লিখিত যে কন্ট্রাক্ট সেটা হয়নি, সব কিছু মুখে মুখে চলছিল। তো এইভাবে তো আসলে এই জিনিসগুলো সেক্ষেত্রে কোশ্চেন আসবেই। শুরুতে তো বলা হয়েছিল যে এবারের বিপিএল হবে একটু অন্যরকম, মানসম্মত, আরো জাঁকজমকপূর্ণ, আধুনিক। তো সেটা কি হলো তাহলে? সেক্ষেত্রে নতুন বিসিবি মানে আমি যদি বলি সভাপতিও আসছেন নতুন। আগে আমরা কিছু হলেই নাজমুল হাসান পাপন ভাইকে হয়তো দু একটা কথা শোনাই দিতে পারতাম, তো এখন কি ফারুক ভাইকে কি সেগুলো শুনতে হচ্ছে না, নাকি তিনি বেশ একটা হানিমুন পিরিয়ড পার করছেন? না, এখানে এবারের বিপিএল উনি বেশ চাপে পড়তে হবে তাকে অ্যাকচুয়ালি। যে এই 2 দিন আগে খালেদ মাহমুদ সুজন, ঢাকার কোচ এবং এক্স প্লেয়ার বাংলাদেশের, তিনি বলছিলেন যে একটা ফ্র্যাঞ্চাইজি করতে 8 থেকে 9 কোটি টাকা লাগে, প্লাস এরপর স্পন্সর, যদি আপনি স্পন্সর পাওয়া তো সেটা আপনার ব্যাপার, যদি 8 কোটি থেকে 9 কোটি টাকা আপনার না থাকে তাহলে আপনি কেন টিম দিবেন? আর যদি এটাই তিনি এই কোশ্চেনটা করছিলেন যে তাহলে নতুন বাংলাদেশ বা নতুন বিপিএল কি হলো সেটা, তো এই কোশ্চেনটা ডেফিনেটলি আসবে, এটা সবারই কোশ্চেন যে তাহলে নতুন কি হলো। নতুন, হ্যাঁ এবার আমরা যেটা দেখছি যে রান হচ্ছে হয়তো কিছু, সেটা মাঠের ব্যাপার, কিন্তু আপনি যখন, সেটা তো হতেই পারে, মাঠে ভালো খেলা হবে, খারাপ খেলা হবে, সেটা হতে পারে, কিন্তু এগুলো তো হচ্ছে একটা বোর্ডের, একটা দেশের সম্মানের ব্যাপার, যে আপনি যখন একটা প্লেয়ারকে পে করতে পারছেন না, একটা বিদেশি প্লেয়ার, সেক্ষেত্রে একটা এই ফ্র্যাঞ্চাইজি লিগের মানটা কি থাকলো? বিপিএল নিয়ে অলরেডি এই কোশ্চেন সবসময় চলে আসছে। একটা জিনিস যেটি আপনি বলছিলেন যে এমনিতেই যদি আমরা দেখি যে বিপিএল এ কিন্তু ঠিক বিদেশি খেলোয়াড়রা খুব বেশি আসেন, তাকে তো নির্দিষ্ট কোনো জায়গা থেকে আসেন, এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সারির বা তৃতীয় সারির খেলোয়াড়রাও বিভিন্ন জায়গাতে আসছেন। এই খেলোয়াড়দের আনার পরে যদি এটুকু ম্যানেজ আমরা করতে না পারি, তাহলে ভবিষ্যতে বিপিএল এ কি আসলে বিদেশিরা আর আসবে খেলতে, বা এটার একটা ভাবমূর্তি সংকট হবে না? হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, কারণ হচ্ছে দেখুন একই দিকে আপনার বিপিএল শুরু হয়েছে তো সেই 2010-11 সময়, তখন আইপিএল এর পর ভাবা হচ্ছিল যে বিপিএল হয়তো ওই জায়গায়, আইপিএল ডেফিনেটলি অন্য লেভেল, সে লেভেলে না যেতে পারলেও কিছুটা কাছাকাছি হলে যেতে পারবে, কিন্তু এখন যেটা হচ্ছে যে বিশ্বজুড়ে অন্য অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ হয়েছে, সাউথ আফ্রিকা বা দুবাইয়ের যে লিগটা সেটা অনেক আগে চলে গেছে, ইভেন পাকিস্তানের সুপার লিগ অনেক আগে চলে গেছে, বিপিএল অনেক পেছনে পড়ে গেছে। হ্যাঁ, এত ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ার কারণেও হয়তো বিদেশি প্লেয়ার বিপিএলে আসে না, সেটাও কিন্তু বিপিএল এর একটা নেগেটিভ ব্যাপার, যে তারা তাহলে বিপিএল থেকে কেন ওই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে এত প্রেফার করছে। ডেফিনেটলি পেমেন্ট একটা বড় ইস্যু হয়ে যায়। আপনার দেখেন বিপিএল আপনার শুরুর দিকে যদি আমরা দেখি এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, এই লেভেলের প্লেয়ার আমরা, ডেভিন ওয়ার্নার, এই লেভেলের প্লেয়ার আমরা দেখেছি, কিন্তু এবারে বিপিএল যদি আপনি দেখেন এক শাহিন শাহ আফ্রিদি ছাড়া ঠিক সেই অর্থে আপনি কোনো বড় বিদেশির আপনি নাম বলতে পারবেন। ইভেন যে একজন কিছু কিছু প্লেয়ারকে আমরা দেখছি যারা সিপিএলও হয়তো অনেক বছর ধরে টিম পাচ্ছেন না, ক্যারিবিয়ান লিগে তার প্রভিন্সে হয়তো তিনি টিম পাচ্ছেন না, তিনি এসে বিপিএল খেলে যাচ্ছেন। তো এটা তো এমনিতেই আপনার বিপিএল লিগের জন্য একটা খারাপ একটা দিক। তারপর যদি আবার বেতনের ব্যাপারটা আসে, যদিও যে ইফতেখার আহমেদ মিঠুর কথা যেটা বললাম, তিনি বলেছেন, ইফতেখার আহমেদ মিঠু, তিনি বলেছেন যে বিসিবি এ ব্যাপারে অনেক হয়েছে, এ ব্যাপারে অনেক কঠোর হয়েছে, এবং তিনি যেটা বলেছেন যে আগস্টের পর থেকে অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবর ওই সময় ব্যবসায়ী দিক বা সব কিছু বিবেচনা করে তারা এতদিন পর্যন্ত একটু শিথিল ছিলেন, কিন্তু তারা এবার কঠোর হতে যাচ্ছেন। এখন দেখা যাক কঠোর ব্যবস্থা কি হয়, সেটা দেখার ব্যাপার, কিন্তু এভাবে চলতে থাকলে আসলে এটা বিপিএল এর জন্য খুবই বড় একটা নেগেটিভ, পাশাপাশি দেশের জন্য খুবই। আর ছোট্ট করে জানতে চাই যে আগে যারা মালিক ছিলেন তাদের সময় কি এই ধরনের কোনো প্রবলেম তৈরি হয়েছিল, নাকি এবার মালিকানায় চেঞ্জ আসছে বড় ধরনের? মালিকানাতে এবার কিছু চেঞ্জ আসে, কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি নেই বা এরকম নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে, এটা তো কিছু চেঞ্জ হয়েছেই আগস্টের পর
পলিটিক্যাল প্লট যখন চেঞ্জ হয়েছে এখানেও কিছুটা চেঞ্জ হবে, সেটা খুবই স্বাভাবিক। তবে আগেও কিন্তু বিপিএল এর বেতন নিয়ে এই ইস্যুগুলো ছিল। আপনার যেটা বলছিলাম যে এবি ডিভিলিয়ার্স বা ক্রিস গেলেরা যখন খেলতেন সেটা কিন্তু আপনার 2012, 13, 14, 15 এরপর থেকে আস্তে আস্তে কিন্তু সেটা ছিল। হ্যাঁ, তবে এবার এটা নিয়ে আওয়াজটা একটু বেশি হচ্ছে। তো এইটা একটু যেমন অলরেডি কিছু কিছু কোশ্চেন হচ্ছে যে বিপিএল সেক্ষেত্রে কি এবার একটু আরেকটু গুছিয়ে নিয়ে আরেকটু পরে করা বেটার হতো কিনা, বা এরকম কিছু সুযোগ ছিল কিনা, সেটা হয়তো একটা চিন্তার বিষয়। কারণ আপনি যদি প্রিপেয়ার্ড পুরোপুরি না হন, গোছানোর কি আছে? বিসিবির কাজই তো ক্রিকেট এরকম আয়োজন করে বছরের পর বছর করে, তারা বেশ ধনী, আমাদের বিসিবিও বেশ ধনী। তো সেই জায়গা থেকে এত গোছানো, এত প্রস্তুতি সব কি, এটা তো একটা সিস্টেম্যাটিক ধারাবাহিকতা জাস্ট। তো সেক্ষেত্রে এই ধরনের এক্সকিউজ আমার কাছে মনে হচ্ছে যে অন কাইন্ড অফ জাস্ট একটা কিছু অজুহাত দিতে হবে, সেটাই আমার কাছে বড় হয়ে আসে। ওই যে যেটা বললাম, আপনার কন্ট্রাক্ট পেপার থাকবে, আপনার ব্যাংক ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাংক গ্যারান্টি দেবে, আপনি কন্ট্রাক্ট পেপার দেবেন, এটা তো জাস্ট রেখে কিন্তু আপনার খুব বেশি কিছু করার নেই। যেটা হচ্ছে ওই যে সবসময় চলে আসছে একটা ঢিলে ঢালা ভাব, ওইভাবেই চলছে। এবং এবার যেটা হচ্ছে বেতন নিয়ে ইস্যুটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে যাচ্ছে। তো এইটা বিপিএল এর জন্য একটু খারাপ দিক হয়ে যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে।